হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি লাইফের সবচাইতে ইম্পর্ট্যান্ট টপিকগুলোর মধ্যে হচ্ছে একটা আমাদের অ্যাপ্রিসিয়েটিং পয়েম এবং নতুন টপিকগুলোর মধ্যে একটা হচ্ছে এই পয়েম। সো এই অ্যাপ্রিসিয়েটিং পয়েমকে অনেকে আমরা থিম রাইটিং বলেও চিনি। ইয়েস, অ্যাপ্রিসিয়েটিং পয়েম বা থিম রাইটিং দুইটা হচ্ছে আমাদের সেম টপিকের মধ্যে একটা, এবং এই একটা টপিকেই আমাদের কত মার্ক থাকে জানো? এই একটা টপিক আমাদের 8 মার্কস পরীক্ষাতে আনসার করতে হয়। 8 মার্কস, অর্থাৎ তুমি যদি এই 8 মার্কসের মধ্যে অ্যাটলিস্ট 7 না পাও বা 8-8 না পাও, তোমার A+ পাওয়ার চান্সেস কিন্তু অনেকাংশে কমে যাবে। এবং আমরা প্রচুর শিক্ষার্থী ভাই পেয়েছি যারা কিনা এই থিম রাইটিং লিখতে গেলে প্যারা খায়, এবং অনেকে এই থিম রাইটিং এবং সামারিকে সেম টপিক মনে করে, একদম সেম টু সেম টপিক মনে করে। কিন্তু বিষয়টা সেম না, কাছাকাছি কিছু মিল থাকলেও এদের মধ্যে অমিলও কিন্তু অনেক বেশি, অমিলও অনেক। সামারি বলতে বেসিক্যালি বুঝায় কি? সামারি বলতে বোঝায় কোনো একটা কবিতা বা কোনো গল্প বা কোনো প্যাসেজের সংক্ষিপ্ত উপস্থাপন। সংক্ষিপ্ত উপস্থাপনকে বেসিক্যালি বলা হচ্ছে আমাদের সামারি। আমি আবারও বলছি, কোনো কিছুর সংক্ষিপ্ত যে উপস্থাপন, ওই সংক্ষিপ্ত উপস্থাপনকে বলা হয়ে থাকে আমাদের সামারি। আর থিম রাইটিং বা অ্যাপ্রিসিয়েটিং পয়েম বলতে কি বোঝায়? থিম রাইটিং বা অ্যাপ্রিসিয়েটিং পয়েম বলতে বোঝায় কোনো একটা গল্প, কবিতা হতে পারে বা যে কোনো প্যাসেজ হতে পারে, এই জিনিসগুলো থেকে আমরা কি শিক্ষা পেলাম, কি লার্নিং পেলাম, কি শিক্ষা পেলাম, অর্থাৎ আমাদের যে লার্নিংটা পেলাম, যে শিক্ষাটা পেলাম, ওই শিক্ষাটা হচ্ছে বেসিক্যালি আমাদের থিমের মধ্যে যাবে, মূলভাব বা সারমর্মের মধ্যে যাবে। সো সামারি এবং থিমের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে এটা, যে সামারি বলতে বোঝায় জাস্ট গল্প, কবিতা বা প্যাসেজকে আমরা ছোট করে উপস্থাপন করব, সংক্ষিপ্ত আকারে ছোট করে গল্পের মধ্যে যা বলছে সেই কাহিনীটাকে আমি ছোট করে যদি প্রেজেন্ট করি, সেটা হচ্ছে আমাদের সামারি। এবং যে কোনো গল্প দেখবা তোমরা, যে কোনো গল্প, যে কোনো প্যাসেজ বা যে কোনো কবিতা আমাদেরকে একটা শিক্ষা দিয়ে যায়, একটা লার্নিংস আমাদেরকে দিয়ে যায়। তো যে শিক্ষা আমরা পাই, যে লার্নিংসটা আমরা পাই, ওই লার্নিংসটা লাইফে কিন্তু আমরা চাইলে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারি। এবং ওই যে অ্যাপ্লাই করার জন্য যে লার্নিংসটা, যে শিক্ষাটা পেলাম আমরা কবিতা থেকে, ওইটা হচ্ছে মূলত আমাদের থিম। আমি যদি বিষয়টা একটু সংখ্যা তোমার এক্সাম্পলের মাধ্যমে বুঝাই, তাহলে তোমাদের জন্য সহজ হবে। যেমন আমি একদম তৃষ্ণার্ত যে কাক, এ থার্স্টি ক্রোয়ের কথা যদি বলি, সে গল্পের কাহিনীটা কি ছিল? যে একদিন গরমকালে একটা কাক অনেক তৃষ্ণার্ত ছিল এবং সে পানি কোথাও খুঁজে পাচ্ছিল না। সে উঠতে উঠতে দেখে যে নিচে একটা মাটির কলসি, মাটির কলসিতে গিয়ে দেখে যে পানি একদম তলানিতে। তখন পাশের যে পাথর ছিল, নুড়ি পাথর, সে পাথর কলসির মধ্যে রেখে পানি উপরে তুলে সে কাক পানি খেয়ে শান্তিতে আবার চলে যায়। এই যে পুরো গল্পটাকে ভাইয়া ছোট করে প্রেজেন্ট করলাম, এই ছোট করে প্রেজেন্ট করার ধরনটাকে বলা হয় সামারি। গল্পে যা ছিল সেটাই হচ্ছে ছোট করে প্রেজেন্ট করলাম, এটা হচ্ছে আমাদের কি? সামারি। এবং এই যে গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? গল্প থেকে শিক্ষা পেলাম যে হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছা থাকলে উপায় হয়, বা নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, প্রয়োজন থেকেই মানুষের উদ্ভাবন মানুষ করে। যখন কোনো জিনিস প্রয়োজন হবে, ওই প্রয়োজন অনুভব করলেই মানুষ কোনো উদ্ভাবন করতে পারে, আদারওয়াইজ দেখা যায় উদ্ভাবনটা হয় না। সো হোয়াট দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, এটা আমাদের থিমের মধ্যে পড়তে পারে, বা নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, এটা আমাদের থিম হতে পারে। থিম কিন্তু এক লাইনেও থিম শেষ করা যায়, বা কয়েকটা 3-4 লাইনেও কিন্তু থিম লেখা যায়, কিন্তু সামারি কখনো এক লাইনের মধ্যে সামারি শেষ করা কিন্তু যায় না। বুঝতে পেরেছো ভাইয়া? সো এই যে থিমটা দেখো, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছা থাকলে উপায় হয়, এইটা এই গল্প থেকে আমি শিখতে পারলাম। এবং এই যে লার্নিংসটা, এই লার্নিংটা তুমি লাইফের যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবা না? তুমি তোমার একাডেমিক ক্ষেত্রে কাজে লাগাইতে পারবা না? পারবা। তুমি যদি কোনো জব লাইফে যাও, জব লাইফের ক্ষেত্রে তুমি কাজে লাগাইতে পারবা না? কাজে লাগাইতে পারবা। সো থিমের লার্নিং, থিমের শিক্ষা জীবনের সব জায়গায় কাজে লাগানো যায়, কিন্তু সামারিটা হয়তোবা সব জায়গায় তুমি কাজে লাগাইতে পারবা না। ঠিক আছে? এবং সামারি যখন লিখতে যাবা, প্যাসেজের মূল ঘটনাগুলোকে নিয়ে আসতে হয়। থিমে কিন্তু মূল ঘটনাগুলোকে আনাটা খুব বেশি ম্যান্ডেটরি পার্ট না, আনা যাবে, কিন্তু আমাদের মেইন টার্গেট থাকবে হচ্ছে লার্নিংসটা কী ছিল, শিক্ষাটা কি, সেই শিক্ষাটা হচ্ছে বেসিক্যালি আমাদের থিমের দিকে যাবে। আমি আরও একটা এক্সাম্পল তোমাদেরকে যদি দিই, আমাদের যুদ্ধের কাহিনী বলতে পারি আমরা। যুদ্ধের কাহিনী কিন্তু আলটিমেটলি আমাদের সবারই জানা। ওই যুদ্ধের কাহিনীটাকে যদি ছোট করে প্রেজেন্ট করো, যে পাকিস্তানিরা আমাদেরকে ভাষা আন্দোলন, ভাষার জন্য আমাদের উপর বর্বরচিত তোমার অত্যাচার করে, এবং সেখানে লাখ লাখ মানুষ মারা যায়, এবং এই মারা যাওয়ার মাধ্যমেই আমরা 71 সালে 9 মাস পরে আমরা স্বাধীনতা লাভ করি, তাই না? এই যে গল্পটা, এটা মানে গল্প না, কাহিনী, এটা আমি ছোট করে প্রেজেন্ট করলাম, দ্যাট ইজ কল্ড সামারি। কিন্তু এখান থেকে আমি শিখতে পারলাম কি?
যুদ্ধের যে কাহিনী, এখান থেকে আমাদের লার্নিংসটা কি? আমাদের লার্নিংসটা হচ্ছে যে ভাষা একটা মানুষের জন্মগত অধিকার। আমাদের যে রাইটগুলো রয়েছে, মূল যে রাইটগুলো রয়েছে, এই রাইটগুলো কখনোই, মৌলিক অধিকার মানুষের কাছ থেকে কখনোই কি ছিনিয়ে নেওয়া যায় না। এবং এখানেও কি, মানুষ যদি ইচ্ছা থাকে, ইচ্ছা থাকলে কিন্তু আলটিমেটলি এখানেও উপায় হয়। কারণ তুমি যদি চাও তোমার ভাষাকে রক্ষা করতে, আমাদের কাছে কিন্তু তো অস্ত্র শস্ত্র ছিল না, বাট স্টিল তাও আমরা কি তাদের যুদ্ধে কিন্তু হারাতে পারছি। তাহলে এই যে থিমটা, জাস্ট লার্নিংসটা হচ্ছে বেসিক্যালি আমাদের থিমের দিকে চলে যাবে। আশা করি থিম এবং সামারির পার্থক্যটা ক্লিয়ার হতে পেরেছে। আমি আরেকটা ভিডিওতে থিম এবং সামারির ডেডিকেটেড পার্থক্যগুলো নিয়ে কথাবার্তা বলবো। তবে আমার মনে হয় এই টপ কথাগুলোর মাধ্যমে তুমি থিম সামারির পার্থক্য বুঝতে পারছো। ওকে, সামারি এবং থিম সম্পর্কে আমরা সবাই আশা করি সবকিছু বুঝতে পেরেছি, পার্থক্যটাকে ক্লিয়ারলি বুঝতে পেরেছি। চলো আমরা একটা কবিতা দেখি এবং ওই কবিতা থেকে আমরা থিমটা শেখার চেষ্টা করি। এবং তোমাদের বইয়ের অত্যন্ত ইম্পর্টেন্ট কিছু কবিতাগুলোর মধ্যে একটা হচ্ছে আমাদের এই ড্রিমস কবিতাটা। দুইটা কবিতা আছে তোমার এই ড্রিমস ইউনিটের মধ্যে। ওকে, সেখানে হচ্ছে তোমার ড্রিমস, ডিএইচ লরেন্স প্রথম কবিতা লিখেছেন, এবং দ্বিতীয় কবিতা হচ্ছে আমাদের ল্যাংস্টন হিউজেস। এবং এই ল্যাংস্টন হিউজেসের কবিতা থেকেই অ্যাডমিশন টেস্টে বলো বা তোমাদের বোর্ড পরীক্ষাতে বলো, কলেজ পরীক্ষাতে বলো, বিভিন্ন জায়গায় প্রশ্ন চলে আসে, থিম চলে আসে। সো এখন সেটা একটু দেখি, এই কবিতাটা ডিটেলসে দেখবো, আমরা ব্যাখ্যা করে পড়বো এবং সেখান থেকে থিম শেখার চেষ্টা করব। ওকে, সো ডিএইচ লরেন্স স্বপ্নের গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলেছেন। উনি বলেছেন যে হোল্ড ফাস্ট টু ড্রিমস, স্বপ্নকে শক্ত করে ধরো। ওকে, হোল্ড মানে কি? হোল্ড মানে ধরা, হোল্ড মানে ধরাকে বুঝাইছে। ফাস্ট মানে কি? ফাস্ট বলতে বুঝে এখানে শক্ত করে আঁকড়ে ধরো, শক্ত করে ধরো। টু ড্রিমস, স্বপ্নকে শক্ত করে আঁকড়ে ধরো, স্বপ্নকে শক্ত করে আঁকড়ে ধরো। ওকে, হোল্ড ফাস্ট টু ড্রিমস। ওকে, এখন দেখো এই যে হোল্ড, হোল্ড মানে ধরা, এটা কোন পার্ট অফ স্পিচ ভাইয়া? এটা হচ্ছে আমাদের ভার্ব। হোল্ড মানে ভার্ব, ধরাকে বুঝাইছে। ফাস্ট মানে কি? শক্ত করে ধরো। এইটা কোন পার্ট অফ স্পিচ বলতে পারবা? এইটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এই যে ফাস্ট, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এটা কেন অ্যাডভার্ব? কারণ তুমি খেয়াল করে দেখো, ফাস্ট এটা ভার্বকে মডিফাই করছে। হোল্ড মানে ধরো, তুমি কিভাবে ধরবা? তুমি কি আলতো করে ধরবা, আস্তে ধরবা, নাকি শক্ত করে ধরবা? তোমাকে শক্ত করে ধরাকে বুঝাইছে, অর্থাৎ ভার্বটা কাজটা কেমন হবে, তোমার ধরাটা কেমন হবে, সেটাকে মডিফাই করছে এখানে এই ফাস্ট ওয়ার্ডটা। তার মানে ফাস্ট বেসিক্যালি ভার্বকে মডিফাই করার কারণে সেটা আমাদের অ্যাডভার্ব। কারণ আমরা জানি যে সকল ওয়ার্ড ভার্বকে মডিফাই করে, যে সকল ওয়ার্ড আমাদের অ্যাডজেক্টিভকে মডিফাই করে, এবং যে সকল ওয়ার্ড অ্যাডভার্বকে মডিফাই করে, সেগুলো হচ্ছে আমাদের অ্যাডভার্ব। সো ভার্বকে মডিফাই করার কারণে ফাস্ট এখানে কিন্তু আমাদের অ্যাডভার্ব। সো হোল্ড ফাস্ট টু ড্রিমস, স্বপ্নকে শক্ত করে আঁকড়ে ধরো। ফর ইফ ড্রিমস ডাই, কেন তুমি স্বপ্নকে শক্ত করে ধরবা? দেখো, ফর ইফ ড্রিমস ডাই, যদি স্বপ্ন মরে যায়। ড্রিমস মানে স্বপ্ন, এটা হচ্ছে আমাদের নাউন। এখানে ড্রিমস হচ্ছে আমাদের স্বপ্ন, নাউন হিসেবে কাজ করছে। সো ফর ইফ ড্রিমস ডাই, যদি স্বপ্ন মরে যায়। দেখো, ডাই মানে মারা যাওয়া, এটা কি আমাদের হচ্ছে ভার্ব। যদি স্বপ্ন মরে যায়, যদি স্বপ্ন হারিয়ে যায়। লাইফ ইজ আ ব্রোকেন উইংড বার্ড, জীবনটা কিসের মতো হয়ে যায়? জীবনটা ডানা ভাঙা পাখি হয়ে যায়। সো যদি স্বপ্ন মরে যায়, যদি স্বপ্ন চলে যায়, হারিয়ে যায়, লাইফ ইজ আ ব্রোকেন উইংড বার্ড, জীবনটা হয়ে যায় ডানা ভাঙা পাখি, অর্থাৎ ডানা ভাঙা পাখি হয়ে যায়। দেখো, যে পাখির জীবনে ডানা ভেঙে যায়, সে পাখির জীবনে কোনো মূল্য আছে? যে পাখি উঠতে পারে না, সে পাখির কোনো মূল্য আছে? নাই। তেমনি যে জীবনে কোনো স্বপ্ন নাই, সে জীবনের আলটিমেটলি কোনো মূল্য একদমই নাই। সো বলেছে স্বপ্নবিহীন জীবন ডানা ভাঙা পাখি। দ্যাট ক্যান নট ফ্লাই, অর্থাৎ যে পাখিটা উঠতে পারে না, যে পাখিটা উঠতে পারে না, ওই পাখির জীবনে যেমন কোনো আনন্দ নাই, পুরোটাই দুঃখ বেদনায় পরিপূর্ণ, তেমনি যে পাখি মানে যে মানুষের জীবনে স্বপ্ন থাকে না, সে মানুষের জীবনেও কি একদম দুঃখে পরিপূর্ণ। এই যে দেখো, এখানে কি বলেছে? ব্রোকেন উইংড বার্ড। এই ব্রোকেন উইংড বার্ড দিয়ে আমরা কিছু সুন্দর ফিগার অফ স্পিচ শিখতে পারি। এই যে লাইনটা দেখো ভাইয়া, আমি তোমাদেরকে অত্যন্ত ভেঙে ভেঙে একদম ডিটেলসে কিন্তু পড়াচ্ছি, যাতে তোমাদের সব কিছু সলভ হয়ে যায়। দেখো, এই যে ব্রোকেন উইংড বার্ড, এই লাইনটা থেকে আমরা কিছু ফিগার অফ স্পিচ জানতে পারি। ইংরেজিতে বেশ কিছু ফিগার অফ স্পিচ আছে ভাইয়া, ইংরেজিতে বেশ কিছু ফিগার অফ স্পিচ আছে। ফিগার অফ স্পিচ বলতে বোঝায় অলংকার যুক্ত শব্দ বা অলংকার যুক্ত কথা বা বর্ণ বা সেন্টেন্স। অলংকার যুক্ত মানে তুমি বলো হচ্ছে একটা, কিন্তু বুঝা ওই কথা দিয়ে বুঝা হচ্ছে আরেকটা। বলো একটা, কিন্তু বুঝা হচ্ছে, মর্মার্থ থাকে হচ্ছে কথা আরেকটা, মর্মার্থ বুঝাও। সে সকল কথাবার্তাগুলোকে বলা হয় ফিগার অফ স্পিচ।
মানে বিভিন্ন রকমের ফিগার অফ স্পিচ আমাদের ইংরেজিতে আছে। একটা হচ্ছে আমাদের সিমিলি, ফিগার অফ স্পিচের মধ্যে একটা হচ্ছে আমাদের কি সিমিলি, এবং 2 নম্বরটা হচ্ছে আমাদের কি মেটাফোর। সিমিলি আছে, মেটাফোর আছে, ওকে আই বিলিভ যে বানান আমাদের একদমই ঠিক আছে। দেন আমাদের হচ্ছে পারে হাইপারবোল, হাইপারবোল আছে, অক্সিমোরন আছে, ঠিক আছে কিনা? সো এগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের ফিগার অফ স্পিচ হিসেবে কাজ করে থাকে। অলংকারিক শব্দ, অলংকারিক কথার মধ্যে এই কথাগুলো পড়ে যায়, সিমিলি এবং মেটাফোর। বিভিন্ন অ্যাডমিশন টেস্টে এই সিমিলি এবং মেটাফোর থেকে প্রশ্ন আসে, সিমিলি এবং মেটাফোর থেকে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসে। আমি তোমাদেরকে খুবই সহজভাবে সিমিলি এবং মেটাফোরটা বোঝানোর চেষ্টা করি। সবাই একটু জাস্ট মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, সিমিলি এবং মেটাফোর দুইটা সেন্টেন্স বলবো, দুইটা সেন্টেন্স থেকে একদম সহজ হয়ে যাবে তোমাদের এইটা। দেখো তুমি মাঝে মাঝে তোমার প্রিয় ব্যক্তিকে কি বলো? মাকে, আমাদের প্রিয় মা, মাকে বা তোমার প্রিয় ব্যক্তিকে আমরা কি বলি? যে তুমি দেখতে, কি বলি, তুমি দেখতে চাঁদের মতো, বলি না আমরা তুমি দেখতে চাঁদের মতো। আবার বলি কি যে তুমি আমার চাঁদ, তুমি আমার চাঁদ, এই শহর নেই মায়ের মতো চাঁদ। সো এই যে তুমি আমার চাঁদ বা তুমি দেখতে চাঁদের মতো, এই দুটো সেন্টেন্স থেকে তুমি সহজেই সিমিলি এবং মেটাফোর বুঝতে পারবা। আচ্ছা, যখন দেখো এখানে কিন্তু এই যে তুমি, তাকে চাঁদের সাথে তুলনা করা হচ্ছে না, এই যে এটাকে চাঁদের সাথে তুলনা করা হচ্ছে না ভাইয়া, চাঁদের সাথে তুলনা করা হচ্ছে। তো যখন আমি তুলনা করব, কম্পেয়ার করব, কম্পেয়ার করার ক্ষেত্রেই সিমিলি এবং মেটাফোর কথাটা চলে আসে। যখন তুমি কম্পেয়ার করবা এবং যার সাথে যার কম্পেয়ার করছো, যখন কম্প্যারিজনটা একদম সমানে সমানে কম্পেয়ার করবা, দুটো জিনিসের মধ্যে যখন কম্প্যারিজন একদম সমানে সমানে হবে, 100% সেম তুমি বলবা, তখন সেটাকে বলবো হচ্ছে আমরা কি, তখন তাকে বলবো হচ্ছে আমরা সেটা মেটাফোর। যখন একদম সমানে সমানে কম্প্যারিজনটা হবে, তুলনা হবে, 100% সেম বলবা দুটা জিনিসই, তখন তাকে বলবো হচ্ছে আমাদের মেটাফোর। আর যখন তুমি 100% সেম বলবা না, 99% সেম হবে, 90% সেম হবে, 95% সেম হবে, নট 100%, তখন সেটাকে বলবো হচ্ছে আমরা সিমিলি। যেমন তুমি যখন বলছো তুমি দেখতে চাঁদের মতো, মানে চাঁদের মতো, নট চাঁদ, মানে কি 100% কিন্তু চাঁদ না, হয়তো তুমি 90% চাঁদ, বা তুমি দেখতে ফাহাদ ভাইয়ার মতো, বাট তুমি কি ফাহাদ 100% কি ফাহাদ ভাইয়া? না, 90% সেম, হয়তো বা চোখগুলো মিলছে, নাকগুলো মিলছে, কিন্তু গালটা হয়তো বা ফেস কাটিংটা মিলছে না। বা চাঁদের মতো, তুমি দেখতে চাঁদের মতো, চাঁদ 100%, বাট তুমি হয়তো বা চাঁদের কাছাকাছি 98%, বা চাঁদ তোমার কাছাকাছি 98%, 95%, মানে কাছাকাছি হবে, নট 100% সেম হবে। যখন মতো অর্থ চলে আসবে, তখন তাকে বলা হচ্ছে আমাদের সিমিলি। তখন তাকে কি বলে? তখন তাকে বলে হচ্ছে আমাদের সিমিলি। আর যখন একদম 100% তুমি কম্পেয়ার করবা, 100% সেম বলবা, তখন তাকে বলা হচ্ছে আমাদের মেটাফোর। তুমি সিমিলি এবং মেটাফোরের ক্ষেত্রে দুইটা ওয়ার্ড তুমি মাথায় রাখতে পারলে, তুমি তো কনসেপ্টটা বুঝতে পারছো, দুইটা ওয়ার্ড মাথায় রাখতে পারলে তোমার সিমিলি এবং মেটাফোর সহজ হয়ে যাবে। সেটা হচ্ছে কি, দেখো যখন সিমিলি হবে, যখন কোন একটা শব্দ দ্বারা সিমিলি বুঝাবে, তখন সেখানে দেখবা ইংরেজিতে লাইক অথবা অ্যাজ, এই দুইটার যে কোনো একটা শব্দ তুমি পাবা, লাইক অথবা অ্যাজ, বুঝছো? আর মেটাফোরের ক্ষেত্রে লাইক অথবা অ্যাজ, অর্থাৎ বাংলায় মতো, এমন কোনো অর্থ তুমি মেটাফোরে পাবা না। সিমিলির ক্ষেত্রে তুমি মতো বা লাইক এবং অ্যাজ, এমন অর্থগুলো তুমি পাবা, বুঝছো? তাহলে মতো অর্থ পেলে সিমিলি, বা লাইক এবং অ্যাজ পেলে সিমিলি, আর না পেলে হচ্ছে আমাদের কি মেটাফোর। আবার দেখো কয়েকদিন আগে অ্যাডমিশন টেস্টে একটা প্রশ্ন আসছিল যে লাইফ ইজ আ পাজেল, লাইফ ইজ আ পাজেল, জীবনটা ধাঁধা, লাইফ ইজ আ পাজেল, জীবনটা হয় একটা ধাঁধা। তাহলে দেখো লাইফের সাথে পাজেলের কি করছে, একদম কম্পেয়ার করছে না, এখানে তুলনা করছে না, কম্পারিজন 100% কম্পেয়ার করা হচ্ছে না, 100% কম্পেয়ার করা হচ্ছে। তার মানে লাইফ ইজ আ পাজেল, এখানে কিন্তু পাজেলের মতো কিন্তু আসতেছে না, বা লাইক এবং এস কি আছে, নাই। তার মানে এটা কি হবে? এটা হবে হচ্ছে আমাদের মেটাফোর, এটা হবে হচ্ছে আমাদের কি মেটাফোর। ওকে, এটা আমাদের মেটাফোর। আর যদি বলতো যে লাইফ ইজ লাইক আ পাজেল, লাইক আ পাজেল, পাজেলের মতো, তখন সেটা হয়ে যেত আমাদের কি, তখন সেটা হইতো আমাদের সিমিলি। সো যদি 100% তুলনা করা হয়, তখন তাকে বলা হয় আমাদের মেটাফোর। যদি মতো অর্থে বলা হয়ে থাকে, তখন সেটা হয় আমাদের সিমিলি।
তেমনি তাহলে এইটা কি হবে দেখি বলো তো ভাইয়া, যে লাইফ ইজ আ ব্রোকেন উইংড বার্ড, জীবনটা হয়ে যায় ডানা ভাঙা পাখির মতো। মতো কি বলছে নাকি জীবনটা ডানা ভাঙা পাখি? ডানা ভাঙা পাখি, তাহলে এটা কি? দেখো এখানে কোনো লাইক নাই, কোনো লাইক আছে? নাই, তাহলে এটা হচ্ছে আমাদের বেসিকলি কি মেটাফোর, এটা আমাদের মেটাফোরের দিকে চলে যায়। লাইফ ইজ আ ব্রোকেন উইংড বার্ড, জীবনটা ডানা ভাঙা পাখি হয়ে যায় যদি স্বপ্ন না থাকে। তাহলে স্বপ্নবিহীন জীবন এবং ডানা ভাঙা পাখি দুইটাই সেম। তো প্রত্যেকটা ব্যক্তির জীবনে ডেফিনেটলি আমাদের স্বপ্ন থাকতে হবে। স্বপ্ন ছাড়া কখনো কোনো মানুষ মানে বাঁচতে পারে না বা সুখী হতে পারে না। স্বপ্নে মানুষকে বাঁচিয়ে রাখে, হেল্প সাকসেসফুল হতে সাহায্য করে। তাহলে পরবর্তী পার্টে আমরা যাই, কবিতার পরবর্তী অংশে কি আছে সেটা একটু আমরা দেখি। ওকে, আবার বলেছে দেখো যে হোল্ড ফাস্ট টু ড্রিমস, স্বপ্নকে শক্ত করে ধরো, স্বপ্নকে শক্ত করে ধরো। ফর হোয়েন ড্রিমস গো, যদি স্বপ্ন চলে যায়, ফর হোয়েন ড্রিমস গো, যদি স্বপ্ন কখনো যদি চলে যায়, হারিয়ে যায়। লাইফ ইজ আ ব্যারেন ফিল্ড, ব্যারেন অর্থ কি? ব্যারেন অর্থ হচ্ছে আমাদের অনুর্বর ভূমি। জীবনটা হয়ে যায় অনুর্বর ভূমির মতো, বা অনুর্বর মতো না, লাইক যেহেতু নাই, জীবনটা হয়ে যায় অনুর্বর ভূমি। জীবনটা কেমন হয়ে যায়? অনুর্বর ভূমি হয়ে যায়। তার মানে এই যে এখানেও কিন্তু সরাসরি কম্পেয়ার করছে, তাহলে এটা কি হবে, সিমিলি নাকি মেটাফোর? আমাকে কমেন্ট করে জানায় এটা কি সিমিলি হবে নাকি মেটাফোর হবে। তাহলে জীবনটা কেমন হয়ে যায় স্বপ্ন ছাড়া? জীবনটা অনুর্বর ভূমিতে পরিণত হয়। আচ্ছা তুমিই বলো, অনুর্বর ভূমির কোনো মূল্য আছে? নাই। তাহলে অনুর্বর ভূমির যেরকম কোনো মূল্য নাই, স্বপ্নবিহীন জীবনেরও কি নাই, কোনো মূল্য নাই। আবার বলছে ফ্রোজেন উইথ স্নো, স্নো বলতে কি বুঝায়? তুষারকে বুঝাইছে, বরফ বা তুষারকে বুঝাইছে। ফ্রোজেন বলতে বুঝায় বরফে আচ্ছাদিত, বরফে আচ্ছাদিত। দেখো শীতকালে বিদেশের দিকে তোমার হচ্ছে তুষার পড়ে, জমির মধ্যে তুষার পড়ে। যখন তুষারে একদম ফ্রোজেন উইথ স্নো বলতে বুঝায় তুষারে ঢাকা, তুষারে আবৃত জমিগুলো একদমই অনুর্বর থাকে। শীতকালে কিন্তু বরফ পড়ে, সেখানে কোনো চাষবাস কিন্তু হয় না। গরমকালে, স্প্রিংয়ে, বসন্তকালে সেখানে চাষবাস কিন্তু হয়, ফল ধরে, ফুল ধরে। তো এখানে ফ্রোজেন উইথ স্নো, যখন তোমার শীতকাল থাকে সেখানে বরফ পড়ে, বরফ পড়ার পরে ওই ওই জমির উর্বরতা একদমই কমে যায়, সে জমির কোনো উর্বরতা থাকে না, অনুর্বর ভূমিতে পরিণত হয়। তখন ওই অনুর্বর ভূমির কোনো মূল্য কৃষকের কাছে তেমন একটা থাকে না। তেমনি স্বপ্নবিহীন জীবনেরও কোনো মূল্য মানুষের কাছে থাকে না। তাহলে এই জিনিসগুলো অবশ্যই জীবনের সাথে অ্যাটাচড। এটা আমাদের কি হবে, মেটাফোর নাকি সিমিলি ভাইকে জানিও। অ্যান্ড ফ্রোজেন উইথ স্নো, এটা তো সবাই বুঝতে পারছে, তুষারে আবৃত ভূমিতে পরিণত হয়ে যায়। তাহলে এই যে চারটা চারটা আটটা লাইন বলছে, এই আটটা লাইন দ্বারা কি বোঝানো হয়েছে? তুমি কিন্তু কবিতার প্রত্যেকটা লাইন ডিটেলসে বুঝতে পারছো, আই বিলিভ। বুঝতে পারছো না? বুঝতে পারছো। এবার এখান থেকে তুমি তোমার মতো করে থিম লিখে ফেললেই হয়ে যাবে। তুমি সম্পূর্ণ তোমার মতো করে থিম লিখে ফেললে কিন্তু আলটিমেটলি হয়ে যাবে। দেখো আমরা একটু দেখি থিমটা কিভাবে এখানে কাজ করে। দেখো থিমটা কি, এই কবিতার থিমটা কি হতে পারে একটু সবাই খেয়াল করে দেখো। হিউম্যান লাইফ, এখানে হিউম্যান লাইফ হবে, সরি, হিউম্যান লাইফ। এখানে কি বলেছে, বেসিক্যালি পুরো কবিতার মধ্যে স্বপ্নের গুরুত্ব নিয়ে বলছে না, আমাদের স্বপ্নের গুরুত্ব নিয়ে এখানে কথা বলেছে, স্বপ্নের গুরুত্ব। সো দেখো, হিউম্যান লাইফ অ্যান্ড ড্রিমস আর ইনসেপারেবলি কানেক্টেড। মানে কি, এই স্বপ্ন এবং মানুষের জীবন একদমই কি ওতপ্রোতভাবে জড়িত। তুমি কোনোভাবে স্বপ্নকে তোমার জীবন থেকে আলাদা করতে পারবে না। তোমার জীবনে যদি স্বপ্ন না থাকে, তোমার জীবনটা একদমই কি বলে এটাকে, দুঃখের জীবনে পরিণত হবে। কোনো গোল থাকবে না, হতাশার মধ্যে তুমি ডুবে যাবা, ডিপ্রেশন চলে আসবে। তো এই জন্য বলেছে যে হিউম্যান লাইফ অ্যান্ড ড্রিমস আর ইনসেপারেবলি কানেক্টেড, মানে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। ইনসেপারেবলি বলতে কি বোঝায়? অবিচ্ছেদ্যভাবে যুক্ত। এটা আমাদের কোন পার্ট অফ স্পিচ? এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, এটা আমাদের অ্যাডভার্ব। কানেক্টেড হচ্ছে আমাদের ভার্ব। সো ইনসেপারেবলি কানেক্টেড, যুক্ত। ড্রিমস কিপ হিউম্যানস অ্যালাইভ ফর দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য কি স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে না? স্বপ্ন ছাড়া জীবন কি ডানা ভাঙা পাখি হয়ে যায়? তাহলে ডানা ভাঙা পাখির কোনো মূল্য নাই, তেমনি স্বপ্ন মানুষকে আলটিমেটলি বাঁচতে সাহায্য করে, মূল্যবান হতে সাহায্য করে। তোমার জীবনে যদি কোনো মূল্য না থাকে, তুমি শান্তি পাবা জীবনে? পাবা না। সেই জন্য বলেছে ড্রিমস কিপ হিউম্যানস অ্যালাইভ, মানুষকে বাঁচিয়ে রাখে, ফর দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য মানুষকে বাঁচিয়ে রাখে। অ্যান্ড প্রোভাইড কনসোলেশন ইন টাইমস অফ ডিস্ট্রেস। ডিস্ট্রেস বলতে কি বোঝায়? ডিস্ট্রেস বলতে বোঝায় হতাশা, দুঃখ। ডিস্ট্রেস বলতে বোঝায় হতাশা, দুঃখ। সো দুঃখের সময়ে, দুঃখের টাইম স্বপ্ন মানুষকে সান্ত্বনা দেয়। দেখো প্রোভাইড, অ্যান্ড প্রোভাইড মানে দেয়, এটা হচ্ছে আমাদের ভার্ব, এটা হচ্ছে আমাদের ভার্ব। কনসোলেশন, কনসোলেশন অর্থ হচ্ছে আমাদের সান্ত্বনা। স্বপ্ন আমাদের কি দেয়?
স্বপ্ন আমাদেরকে হচ্ছে তোমার সান্ত্বনা দেয়, সান্ত্বনা, স্বপ্ন আমাদেরকে তোমার হচ্ছে সান্ত্বনা দেয়। তাহলে এই যে স্বপ্ন আমাদেরকে ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখে এবং স্বপ্ন আমাদেরকে সান্ত্বনা প্রোভাইড করে, ইন টাইমস অফ ডিস্ট্রেস, দুঃখের সময়, হতাশার সময় স্বপ্ন আমাদেরকে সান্ত্বনা দিয়ে থাকে। হেন্স, তাই উইদাউট ড্রিমস লাইফ ইজ ব্যারেন, ভয়েড অ্যান্ড মিনিংলেস। বলছে ব্যারেন মানে কি, অনুর্বর। তো স্বপ্ন ছাড়া, উইদাউট ড্রিমস লাইফ ইজ, স্বপ্ন ছাড়া জীবনটা হচ্ছে আমাদের অনুর্বর, স্বপ্ন ছাড়া জীবনটা আমাদের কি, অনুর্বর। ভয়েড মানে কি, ভয়েড বলতে বুঝে হচ্ছে শূন্য, স্বপ্ন ছাড়া জীবনটা হচ্ছে আমাদের শূন্য। অ্যান্ড মিনিংলেস, মিনিংলেস বলতে কি বোঝায়, অর্থহীন। তো স্বপ্ন ছাড়া জীবনটা হয়ে যায় কি, একদমই অর্থহীন জীবনে পরিণত হয়। তাহলে তোমার জীবনে যদি স্বপ্ন না থাকে, তোমার জীবনের কোনো মূল্য আলটিমেটলি নাই। এখন দেখো এতটুকু কটা সেন্টেন্স হলো আমাদের, একটা, দুইটা, তিনটা সেন্টেন্স আমাদের থিমটা কমপ্লিটেড। জাস্ট তিনটা সেন্টেন্সে থিম শেষ। তুমি দেখো এখানে বেসিক্যালি কবিতার মধ্যে কি ছিল, কবিতার মধ্যে কিন্তু হচ্ছে আমাদের ব্রোকেন উইংড বার্ডের কথা বলছে। তো আমি কিন্তু এখানে ব্রোকেন উইংড বার্ড কি আনছি, আনি নাই। ব্যারেন ফিল্ডের কথা বলছে, ব্যারেন ফিল্ড কি আনছি, আনি নাই। তার মানে আমার থিমের মধ্যে যখন তুমি থিম লিখবা, মানে এটা বুঝায় না যে কবিতার মধ্যে যা যা আছে সেগুলো তোমাকে আনতেই হবে, এটা না। কবিতা পড়ে তুমি কি জানতে পারলা, এই কবিতার মাধ্যমে কবি আমাদেরকে কি বুঝাতে চাইছে, এটা হচ্ছে আমাদের থিম। কি শিক্ষা আমাদেরকে কবি দিতে চাইছে, এটা হচ্ছে আমাদের থিম। ওইটা বেসিক্যালি হচ্ছে আমাদের এখানে বের করতে হবে, এটা আমাদের লিখতে হবে। তো এই কবিতার মাধ্যমে কি বুঝতে পারলাম, স্বপ্নের গুরুত্ব বুঝতে পারলাম, স্বপ্ন মানুষের জীবনে স্বপ্নের প্রভাবটা কি সেটা আমাদেরকে বলছে কবিতার মধ্যে, তাই সেটা আমরা লিখছি। এখানে আমাদেরকে বলে নাই ব্রোকেন উইংড বার্ড লিখতে, ব্রোকেন উইং বার্ড দ্বারা বুঝেছে স্বপ্নের গুরুত্ব। তাহলে স্বপ্নের গুরুত্ব তুমি লিখবা, যে লাইনগুলো আছে ওই লাইনগুলো দ্বারা কি বোঝানো হয়েছে ওই জিনিসটা তুমি লিখবা, বা শিক্ষাটা তুমি এখানে লিখবা। ঠিক আছে, এটা হচ্ছে মূলত আমাদের থিম। কিন্তু যখন সামারে লিখতে যেতাম, সামারে লেখার ক্ষেত্রে আমরা এগুলো আনতে পারতাম, কিন্তু আমাদের ব্রোকেন উইংড বার্ড বলো বা ব্যারেন ফিল্ডের কথা বলো, সেগুলো কিন্তু আমাদের আনতে হইতো সামারি লেখার ক্ষেত্রে। কিন্তু থিমের ক্ষেত্রে সেগুলো কম্পালসারি না, থিমের ক্ষেত্রে শুধু লার্নিংসটাই কম্পালসারি। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের আজকের এই ড্রিমস কবিতার থিম। নেক্সট ক্লাসে আমরা অন্য কবিতার থিম নিয়ে কথা বলবো। ড্রিমসের অন্য একটা কবিতা আছে আমাদের ডিএইচ লরেন্সের, সেটা নিয়ে কথা বলবো নেক্সট ক্লাসে। বাট আজকে এতটুকুই থাকুক। সো দেখা হচ্ছে আমাদের নেক্সট থিমের কোনো ক্লাসে। ফাহাদ সেইজ ইউটিউব চ্যানেলে তবে অন্যান্য ক্লাসগুলোর ভিডিও পেয়ে যাবে, এবং পুরো ইংরেজি ফার্স্ট এবং সেকেন্ড পেপার বা একাডেমিকের বাইরে অ্যাডমিশন থেকে শুরু করে সমস্ত ইংলিশের পুরো সাপোর্ট তুমি এই চ্যানেল থেকে পাবা। সো পরবর্তী ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করতে হবে এবং যুক্ত থাকতে হবে ফাহাদ ভাইয়ের সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।